অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের বর্ণনা বা ব্যাখ্যা অথবা যেভাবে আসুক যে লঘুকরণ সূত্রটা প্রতিপাদন অথবা যদি টিকে হিসেবে আসে যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, ঠিক আছে? সেক্ষেত্রেও আমাদের টিকা যদি ৩ মার্কের হয়, সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে? বিস্তারিত ব্যাখ্যা করে আমাদেরকে প্রতিপাদন করতে হবে। আচ্ছা, তাহলে দেখো ১ম এ কি বলা আছে? মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো দ্রবণে আংশিক বিয়োজিত অবস্থায় থাকে। আচ্ছা। এই কথাটা আগে একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা। তাহলে দেখি মৃদু তড়িৎ বিশ্লেষক আসলে কারা? এটা আমাদের বুঝতে হবে। বা মডারেট ইলেক্ট্রোলাইটস আমরা ইংরেজিতে যদি বলি তাহলে এটাকে বলা হয় মডারেট ইলেক্ট্রোলাইটস। তাহলে এদের এমন একটা পদার্থ বোঝায় মডারেট ইলেক্ট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে, যারা তোমার পানিতে দ্রবীভূত হলে আংশিক বিয়োজিত হবে বা আংশিক আয়নিত হবে। মানে পুরোপুরি ভাঙবে না আয়নটা। তাহলে কিছু অংশ আয়নিত হবে আর কিছু অংশ কি থাকবে? অআয়নিত অবস্থায় থেকে যাবে। এটা কি বলা হয়? আংশিক বিয়োজন। তাহলে আমরা ধরো একটা কল্পনা করি, ধরো একটা জিনিস যদি পানিতে আমরা ধরো গলাই, তাহলে সেক্ষেত্রে যদি এমন হয় যে অর্ধেক পরিমাণ সে আয়নে পরিণত হইছে আর অর্ধেক পরিমাণ কি সে আয়নে পরিণত হয় নাই। তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা বলব কি আংশিক বিয়োজিত হয়েছে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের পদার্থগুলাকে আমরা বলব মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যারা কোনো দ্রবণে আংশিক বিয়োজিত হয়। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো দ্রবণে আংশিক বিয়োজিত অবস্থায় থাকে। বিয়োজিত মানে ভাঙা, মানে আংশিক ভাঙে, বাকিটা ভাঙে না। আর কি আয়ন আকারে হয় না যে ভেঙে আ তোমার এটা ধরো Na+Cl- এরকম আয়ন হয় না? তাহলে এইটা আর হয় না। তারা অর্ধেক হয় আর অর্ধেক তোমার আয়ন ছাড়া অবস্থায় থাকে। তাহলে বিয়োজনের ফলে তাই দ্রবণে আংশিক আয়ন উৎপন্ন হয়। আচ্ছা, তখন অবিয়োজিত অণু বা বিয়োজিত আয়নের মধ্যে সাম্যাবস্থা বিরাজ করে। তাহলে ওই যে কিছু পরিমাণ আয়ন হয়েছে আর কিছু পরিমাণ আমরা ধরলাম AB, তাহলে AB বিক্রিয়া করলে ধরলাম A+ আর B-। তাহলে এইটা আয়ন আকারে হইছে, কিন্তু এইটা এখনো আ ধরো অর্ধেক পরিমাণ এখানে আয়ন আকারে হইছে আর বাকি অর্ধেক এখানে রয়ে গেছে। তাহলে এইটা আবার এইটার সাথে কি থাকে? সাম্যাবস্থায় থাকে। আচ্ছা। তাহলে কোন একটি দ্রবণে কোন উপাদানের মোল সংখ্যার যে অংশ বিয়োজিত হয় তা ওই উপাদানের বিয়োজন মাত্রা। তাহলে এখানে মোল সংখ্যার যতটুকু বিয়োজন হবে, ধরো এখানে মোল সংখ্যা ছিল ধরো ৪, তাহলে ৪ এর ধরো ২ মোল এখান থেকে বিয়োজিত হয়ে গেছে। তাহলে বাকি আছে তার ২ মোল। তাহলে এই যতটুকু পরিমাণ বা যে অংশ বিয়োজিত হবে সেইটাকে বলা হয় বিয়োজন মাত্রা। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে বিয়োজিত মোল সংখ্যা ভাগ মোট পদার্থের মোল সংখ্যা। তাহলে মোট এখানে যত মোল সংখ্যা ছিল আর এইটাকে যদি আমরা বিয়োজিত মোল সংখ্যা দিয়ে ভাগ দেই, তাহলে এখানে আমাদের বিয়োজন মাত্রাটা বের হয়ে যাবে। আচ্ছা। তারপর দেখো ১৮৮৮ খ্রিস্টাব্দে ওয়াসওয়াল্ড সর্বপ্রথম মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নীয় সাম্যাবস্থা এবং সাম্যাবস্থায় সমীকরণ প্রয়োগ করে বিয়োজন মাত্রা এবং দ্রবণের ঘনমাত্রার মধ্যে একটা সম্পর্ক প্রকাশের একটা সমীকরণ প্রতিষ্ঠা করেন। তাহলে তুমি চাইলে সরাসরি এখান থেকেও শুরু করতে পারো যে অসল্টের লঘুকরণ সূত্রটা। আগে আমরা এখানে সূত্রটা এখানে আছে। এই যে সূত্রটা লিখেও তুমি চাইলে শুরু করতে পারো। তাহলে যার যেটা সুবিধা হয়, যদি কারো কাছে এগুলা বড় মনে হয় সেক্ষেত্রে তুমি চাইলে সরাসরি এখান থেকে শুরু করলেও হবে। অথবা সরাসরি এই অসওয়াল্ডের সূত্র থেকে শুরু করলেও হয়ে যাবে। তাহলে সাম্যাবস্থায় সমীকরণ প্রয়োগ করে তাহলে সে কি করছে অসওয়াল্ড? যে বিয়োজন মাত্রা এবং দ্রবণের ঘনমাত্রার মধ্যে একটা কি করছে? সম্পর্ক প্রকাশ করছে, বা একটা সমীকরণ সে প্রতিষ্ঠা করেছে। এই সমীকরণকেই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র নামে পরিচিত। এই সূত্রটা কি আসলে? তাহলে একটি এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এইটাই আমাদের কি করতে হবে? মানে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এসিডের বিয়োজন মাত্রা আমরা জানি কি K দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু এতে এসিড আর ক্ষারের বিয়োজন মাত্রা আমরা KB দ্বারা প্রকাশ করব। B দ্বারা বোঝানো হচ্ছে মূলত বেস বা ক্ষার। এটা আমাদের মনে রাখতে হবে। এজন্য এটাকে KB, ক্ষারেরটা KB আর এসিডেরটা K। আচ্ছা। তাহলে এদের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলে ব্যস্ত। এটা কিভাবে আমরা দেখব? তাহলে এটা এখন গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা এইটা প্রমাণ করব। এই কথাটা প্রমাণ করব। তাহলে ধরি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য নিম্নরূপে সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে আমরা ধরলাম একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য আমরা বলতে পারি। সেটা হলো ধরো এদি, এবং এর সাথে যদি আমরা পানিতে আমরা দ্রবীভূত করি, এবিটাকে পানিতে দ্রবীভূত করি, তাহলে সে ২ টা আয়নে ভাগ হয়ে যায়। একটা হলো A+, একটা হলো B-। মানে অর্ধেক অংশ সে কি করছে? আ আয়নিত করছে বা বিয়োজিত হয়ে আর বাকিটা এখানে রয়ে গেছে পানির ভিতরে। তাহলে এই সাম্যাবস্থায় সাম্য দুর্ভোগের সমীকরণটি হলো, তাহলে যখন এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় হয়,
তখন তার সাম্য ধ্রুবকের সমীকরণটা হবে কত? এখানে আমাদের যে বিক্রিয়কটা থাকবে সেই বিক্রিয়কটা নিব কি উৎপাদের ঘনমাত্রার গুণফল এটা আমরা ভরক্রিয়ার সূত্র অনুযায়ী প্রয়োগ করছি। সাম্যাবস্থায় একটা ধ্রুবক লিখলাম আমরা কেসি এ এর ঘনমাত্রা ইনটু বি এর ঘনমাত্রা। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘনমাত্রা বোঝাচ্ছি ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে? এটা চাইলে বিস্তারিত প্রতিপাদন করা যায়। কিন্তু এখানে আমাদের সরাসরি লিখলেই হয়ে যাবে। এগুলো কিভাবে আসলো আশা করি তোমরা ভরক্রিয়ার সূত্রটা ওইটা ভালোভাবে বুঝলেই এটা বুঝে যাবা ঠিক আছে? তাহলে এটা হলো উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। লঘু দ্রবণের বেলায় পানির ঘনমাত্রা স্থির থাকে। এইজন্য আমরা পানিটাকে এখানে কাউন্ট করি। লঘু মানে পাতলা দ্রবণের বেলায় পানির ঘনমাত্রাটা সেম থাকে। কোনো চেঞ্জ হয় না এখানে। সেইজন্য এখানে আমরা এই পানিটাকে আর কাউন্ট করব না। এটা এখানে এইজন্য দেখাইনি। তাহলে এখন যদি ১ মোল তড়িৎ বিশ্লেষ্য ভি লিটার আয়তনে দ্রবীভূত থাকে, বিয়োজন মাত্রা যদি আলফা হয়, তবে সাম্যাবস্থায় প্রতিটি উপাদানের মোল সংখ্যা নিম্নরূপ হবে। তাহলে আমরা ধরলাম যে এখানে মোট পরিমাণ ধরলাম যে ১ মোল, যে বিক্রিয়ার শুরুতে এখানে ১ মোল ছিল, বিক্রিয়া আর বাকিগুলো কি ছিল? 0 ছিল। কিন্তু যখন বিক্রিয়াটা বিয়োজন হওয়া মানে বিক্রিয়াটা শুরু করছে, তখন এখানে কি হইছে? অন থেকে আলফা পরিমাণ বাদ হইছে। মানে বিয়োজন হওয়া শুরু হইছে এবং উৎপাদে কি হইছে? আলফা, আলফা। এই যে A আর B। তাহলে A আলফা পরিমাণ ধরলাম B ও আলফা পরিমাণ এখানে তৈরি হয়েছে। আচ্ছা। তাহলে এটা আশা করি তোমরা বুঝো। এর আগে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আ আমাদের যে ১ম ক্রম, ২য় ক্রম বিক্রিয়ায় কিছু এরকম ছিল। এবং আমরা ভরক্রিয়ার সূত্রে এরকম কনসেপ্ট আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে অন ধরলাম আমরা কি? মোল সংখ্যা। আর এখান থেকে আলফা পরিমাণ কি? এখান থেকে বিয়োজিত হয়ে উৎপাদে আলফা পরিমাণ কি হইছে? তৈরি হইছে। তাহলে A এর পরিমাণ ধরলাম আমরা আলফা, B এর পরিমাণ আমরা ধরলাম আলফা। বিয়োগের ক্ষেত্রে ছিল 1 মাইনাস আলফা সেইটা ভাগ ভি। তারপর উৎপাদের ক্ষেত্রে আলফা বাই ভি, আলফা বাই ভি। তাহলে এটা এখানে লিখবা। তারপর এখন আমরা আ এসিড বিয়োজন ধ্রুবক। এখন ধরে নিলাম যে এটা একটা মৃদু অ্যাসিড। তাহলে এসিড বিয়োজন ধ্রুবক আমরা যদি বসাই তাহলে কে বের করি বা সাম্য ধ্রুবক আমরা বের করি। তাহলে আবারও যদি আমরা এখানে ভরক্রিয়া সূত্র এপ্লাই করি তাহলে কি হবে? সেই আ উপরে অলরেডি আমরা এটা করে আসছি কেসি দ্বারা। কিন্তু কেসির পরিবর্তে আমরা লিখলাম এখানে কে। কারণ এখানে সূত্রটা মূলত কি? এসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা। এজন্য আমাদের যেকোনো একটা ধরে করতে হবে। আমরা এখানে এসিড ধরেই করব। তাহলে কে ইকুয়াল টু এই যে আ উৎপা আ উৎপাদের ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। যেহেতু এখানে বিক্রিয়ক একটা সেজন্য শুধু AB লিখেছি। এখন তুমি মানগুলা বসাও। AB এর মান কত? 1 মাইনাস আলফা বাই ভি আর A এর মান কত? তোমার আলফা বাই ভি আর B এর মান কত? আলফা বাই ভি। এগুলা যেরকম আছে জাস্ট মানগুলো বসাও। এখন আমরা এটাকে যদি গুণ আকারে লিখি তাহলে ভিটা উপরে চলে যায় এবং 1 মাইনাস আলফাটা কি হয়? নিচে চলে আসে। তাহলে এখানে দেখো একটা ভি এখানে বাদ যায়। তাহলে বাকি থাকে শুধু একটা ভি থাকে এবং উপরে আলফা স্কয়ার ঠিকই থেকে যায় এবং এখানে থাকে 1 মাইনাস আলফা। তাহলে সর্বশেষ সমীকরণটা আমরা পাই আলফা স্কয়ার 1 মাইনাস আলফা ভি। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা আরো একটা সূত্র আমরা জানি যে C ইকুয়াল টু 1 বাই ভি। ঠিক আছে? এই সূত্রটা আমরা সবাই জানি, এটা মনে রাখবা। যেহেতু আমরা এখানে বসাতে পারি কি? এখানে 1 বাই ভি এর পরিবর্তে আমরা বসাতে পারি টি। ঠিক আছে? আচ্ছা। তাহলে কে আমরা কি বলতে পারি? এসিড বিয়োজন ধ্রুবক আমরা বলতে পারি। আচ্ছা, এইটা আমি আগেই বললাম। তাহলে এখানে এই পর্যন্ত আমরা করব। তারপর দেখো মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে বিয়োজন মাত্রা খুব কম হওয়ায় তাহলে আমরা জানি যে মৃদু যে তড়িৎ বিশ্লেষ্যটা সেটার বিয়োজন মাত্রা খুবই কম মানে খুবই সামান্য। এইজন্য আমরা চাইলে 1 মাইনাস আলফার পরিবর্তে আমরা ১ ধরে নিতে পারি। এটা আমাদের প্রতিপাদনের সুবিধার্থে আমরা কি করতে পারি? যেহেতু এটা খুব কম হয় বিয়োজন মাত্রা সেজন্য আমরা ধরতে পারি যেটা ১। অতএব সেক্ষেত্রে এখানে কি হবে? k ইকুয়াল টু আলফা স্কয়ার সি। তাহলে এখানে আলফা স্কয়ার সি কিভাবে হইলো? এই যে এখানে 1 মাইনাস আলফা ইকুয়াল টু আমরা যদি 1 বসাই তাহলে কি থাকবে? এখানে 1 মাইনাস আলফা ইকুয়াল টু যদি আমরা 1 বসাই তাহলে থাকে আলফা স্কয়ার সি থাকবে শুধু। আচ্ছা, তাহলে তো এই সি মানে কিন্তু এখানে আমরা কি ঘনমাত্রা বুঝাচ্ছি। অতএব সেক্ষেত্রে আমরা বলতে পারি k ইকুয়াল টু আলফা স্কয়ার সি। তাহলে আলফা স্কয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি এটা আচ্ছা এটা আমি করে দেখাচ্ছি। তাহলে k ইকুয়াল টু আলফা স্কয়ার সি। আলফা স্কয়ার সি ইকুয়াল টু k। তাহলে আলফা স্কয়ার যদি আমরা রাখি তাহলে থাকে k বাই সি। তারপর এখানে স্কয়ার উভয় পক্ষকে আমরা যদি বর্গমূল করি তখন স্কয়ার রুট বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকে রুট ওভার
K/C। আচ্ছা এখানে আমরা রুট দিব। রুট দিলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এখানে রুট দিব আমরা। তাহলে রুট K ইনটু 1/√C। তাহলে ১ কে রুট করলে তো ওই একই হয়। আচ্ছা তাহলে এখানে এই পুরোটা আমরা কি ধরতে পারি? বি আ বিয়োজন মাত্রাটাকে আমরা কি ধরতে পারি? ধ্রুবক ধরতে পারি। তাহলে এটা যদি ধ্রুবক হয়, তাহলে এই ধ্রুবকটাকে উঠিয়ে আমরা কি দিতে পারি? একটা সমানুপাতিক চিহ্ন আনতে পারি। তাহলে আলফা ইকুয়াল টু আমরা দিতে পারি সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিকটা একটু এরকম হবে, সমান হবে। আচ্ছা 1/√C। তাহলে এইটাই মূলত এখানে এটাও ভুল ছিল। এখানে আমি কারেকশন করে এখানে করেছি। এখানে √K হবে। আলফা ইস প্রপোর্শন মানে আলফা সমানুপাতিক তোমার 1/√C। আচ্ছা তাহলে এ থেকে বলা যায় কোন দ্রবণের বিয়োজন মাত্রার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তনীয়তা। তাহলে বিয়োজন মাত্রা হলো আলফা, তার ঘনমাত্রা এই যে ঘনমাত্রা হলো C, ঘনমাত্রার বর্গমূল আর এখানে আছে কি ভাগাকারে। তার মানে আমরা বলতে পারি বিয়োজন মাত্রা এর ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা কমলে বিয়োজন মাত্রা বেড়ে যায় এবং স্থির তাপমাত্রায় দ্রবণে লঘু করা হলে তড়িৎ বিশ্লেষ্য অধিক আয়নিক হয়। তাই এটি ওয়াসওয়ার্ল্ডের সূত্র। তাহলে এই ব্যস্তানুপাতিক পর্যন্ত লিখলেই হয়। তারপর বলবা যে এটি ওয়াসওয়ার্ল্ডের সূত্র। তাহলে প্রমাণিত। এভাবে আমাদের প্রমাণ করা হয়ে গেল। তাহলে শুধুমাত্র মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে এটি প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।